সুধী দর্শক মণ্ডলী, আমি অভিক রহমান বলছি। আজকে আমাদের নিউ ভিউয়ের দর্শকদের জন্য উপস্থাপন করছি ক্রিকেট ডিপ্লোমেসি বা ক্রিকেট কূটনীতি। আমরা সবাই জানি যে বাংলাদেশ এর একজন খেলোয়াড় মোস্তাফিজুর রহমান, তাকে আইপিএল এ অনেক সর্বোচ্চ মূল্যে নিলামে ক্রয় করেছিল কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। তার দুজন মালিক আছেন, একজন জুহি চাওলা আর একজন শাহরুখ খান। তো এই নিলাম শেষ হয়ে যাওয়ার পরে, তার সাথে কন্ট্রাক্ট করার পরে মুস্তাফিজের সাথে ভারতীয় চ্যানেলগুলো বলছে যে হিন্দুত্ববাদী একটা গ্রুপ, তারা এই বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের কথা বলে বা এটার কারণে মুস্তাফিজুর রহমান যেহেতু বাংলাদেশের একজন খেলোয়াড়, তাকে বাদ দেওয়ার কথা তুলেছে। এবং তারা বিভিন্ন রকম থ্রেট করেছে, এমনকি তাকে ঢুকতে দেওয়া হবে না, এমনকি আহ, আক্রমণাত্মক কথাবার্তা, অর্থাৎ উম, মারামারির ব্যাপারও অনেকে অনেকভাবে বলেছে। খুব, তো সেটা বলার ফলে যেটা হয়েছে যে বিসিসিআই, ভারতের ক্রিকেট বোর্ড, তারা কেকেআর কে বলেছে যে আমরা এই প্লেয়ারের সিকিউরিটি বা নিরাপত্তা দিতে পারছি না। এখানে ক্রাউড তৈরি হয়েছে এর খেলার এগেনস্টে, সো তোমরা তাকে বাদ দাও। তো বাধ্য হয়ে এবং এর সাথে সাথে আরেকটা জিনিসও ঘটেছে যে যারা উগ্রবাদী হিন্দু ভারতের, তারা শাহরুখ খানকেও টার্গেট করেছে এবং তাকে রীতিমতো গাদ্দার বা দেশদ্রোহী বা এই জাতীয় আহ, কথাবার্তা তার এগেনস্টে বলেছে। ওয়ারে শাহরুখ খান হচ্ছে একজন ইন্টারন্যাশনাল আইকন ইন্ডিয়ার জন্য। তার কারণ হচ্ছে, যদিও শাহরুখ খানের থেকে জুহি চাওলার শেয়ার বেশি কেকেআরে, কিন্তু শাহরুখ খান যেহেতু মুসলিম, সেজন্য তার বিরুদ্ধে এ বিদ্বেষ। এবং অনেকে বলছেন যে শাহরুখ খানকে অ্যাটাক করতে পারলে আহ, উম, অনেকের রাজনৈতিক মাইলেজ বেড়ে যাবে, বা তাদের যারা রাজনৈতিকভাবে কিছুই ছিল না তারা লাইমলাইটে আসবে। এ সমস্ত পার্সোনাল ইস্যু আছে। তো কোনটা সঠিক কোনটা বেঠিক সেগুলো আমরা হয়তো ওইভাবে জানবো না, কিন্তু অনেকগুলো ইস্যু তৈরি হচ্ছে। আরেকটা ইস্যু হচ্ছে যে যেহেতু কলকাতা নাইট রাইডার্স, এবং সেখানে যেহেতু শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স, এবং সেখানেই বাংলাদেশি মোস্তাফিজ জায়গা পেয়েছে তো খেলার জন্য, তো এখন সবকিছুই আম, দুয়ে দুয়ে চার মেলানোর মতো অবস্থা, যে কলকাতায় বা পশ্চিমবঙ্গের ইলেকশন হবে, আসামে ইলেকশন হবে, যেখানে বাঙালিরা বেশি, এবং যেখানে একটা ধোঁয়া তোলা হচ্ছে যে বাঙালি মুসলিম যারা তারা হচ্ছে বাংলাদেশি, এবং এভাবে করেই হিন্দু এবং মুসলিমদের বিরুদ্ধে একটা আহ, মধ্যে একটা বিরোধ তৈরি করা ইলেকশনের আগে, নির্বাচনের আগে। তার কারণ হচ্ছে, কোনটা ইম্পর্টেন্ট ভারতের কাছে সেটা একটু আমরা যদি বিশ্লেষণ করি। কয়েকদিন আগেই আমাদের জননেত্রী সরি খালেদা জিয়া, তার জানাজায় জয়শঙ্কর, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, উনি অ্যাটেন্ড করলেন, এবং উনি একটা সৌহার্দ্যপূর্ণ বার্তাও দিলেন তারেক রহমানকে। তো এতে মনে হচ্ছিল যে দুই দেশের কূটনৈতিক যেই দূরত্ব তৈরি হয়েছিল সেটা আবার আহ, কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। তো ঠিক পর মুহূর্তেই আবার দেখলাম উল্টা রথের মতো আবার হিন্দুত্ববাদী প্রচারণা শুরু হলো ভারতে এবং বাংলাদেশকে নিয়ে। এটা প্রথমবারের মতো, হ্যাঁ, তারা শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সেই শেখ হাসিনাকে শেল্টার দিয়ে
তারা সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করছিল বিভিন্নভাবে বাংলাদেশের সাথে। কিন্তু এই যে সরাসরি বাংলাদেশের কোনো জনগণ, বাংলাদেশের কোনো মানুষকে তারা এভাবে আহ, বাদ দিয়ে দিল, এটা সরাসরি পিপুল টু পিপুল অ্যাকশনে হয়ে গেছে ব্যাপারটা। এটা সরকারি অ্যাকশন না, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ছিল না। তো যাতে যার ফলে যে জিনিসটা ঘটেছে, যে বাংলাদেশের অপামর জনসাধারণ এর একটু আঘাত লেগেছে মানসিকভাবে। আহ, এটা মনে হয়েছে এরকম ব্যাপার, ইভেন ভারতীয় চ্যানেলগুলোও বলছে যে এটা ঘটনা হচ্ছে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলাম, গিয়ে বললাম যে না, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। কারণ মোস্তাফিজের এখানে তো কিছু করার নাই, তারাই নিলাম ডেকেছে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে যারা ভ্যালু ক্রিয়েট করতে পারে নিজেদের জন্য, তাদের পৃথিবীতে চাহিদা থাকে, সব জায়গায় থাকে। আহ, তো এমন একটা অবস্থায় মোস্তাফিজকে তারা নিয়ে গেছে এবং পরে তারা মানা করে দিয়েছে। এটা একটা অপমানকর একটা পরিস্থিতি। এবং মানা করেছে কি কারণে? মোস্তাফিজের ফর্ম বা তার খেলা, বা সে যেতে পারছে না, বা সময় হচ্ছে না, বিভিন্ন কারণ থাকতে পারে খেলাধুলার প্রসঙ্গে, কিন্তু সেটা নয়। তাকে বাদ দেওয়া হয়েছে যে তিনি বাংলাদেশি নাগরিক, এবং অনেকেই বলছে যে যেহেতু তিনি মুসলমান সেই কারণে, এবং বিভিন্ন রকম তত্ত্ব। এবং যেটা সবচেয়ে দুঃখজনক বা যেটা আশ্চর্যজনক, যে বিসিসিআই এর মতো একটা প্রতিষ্ঠান, সে যেটা করেছে, যে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে একটা পিপুল পিপুল রিলেশন তৈরির যেই মাধ্যমটা, সেটাকেই তারা আঘাত করেছে। সেখানে কনফ্লিক্ট তৈরি করে দিয়েছে, যার ফলে এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশের জনগণের ভিতরে পড়েছে। এবং ক্রিকেটটা, আপনারা জানেন যে ক্রিকেট তো শুধু একটা খেলা না, এটা একটা এইজ গ্রুপেরও ফ্যাক্টর। মানে ইয়থ যারা, তারা খেলাধুলা বেশি পছন্দ করে, তারা এখানে জড়িত, এমনকি বাচ্চারাও। তো এদের ভেতরে একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে, যে মনস্তত্ত্বটা তৈরি হয়েছিল পাকিস্তানের সাথে, বা হয়েছে পাকিস্তানের সাথে এর আগেও। ওখানের বাচ্চারাও ভাবছে যে এরকম কেন হচ্ছে, খেলাধুলা করতে পারছে না লোকজন, খেলাধুলাতে যেতে পারছে না। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রথম হলো নতুন। এমন না যে আইপিএল এ বাংলাদেশে প্রচুর খেলোয়াড় খেলছে, তা না। আহ, কেন বলছি যে শাহরুখ খান এর মুসলিম পরিচিতি? কারণ জুহি চাওলাকে নিয়ে কিছু বলা হচ্ছে না, শাহরুখ খানকে নিয়ে বলা হচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আম্বানি, এনারাও কিন্তু মোস্তাফিজের জন্য বিট করেছিলেন তাদের গ্রুপগুলো, এবং তারা পারেননি। তো প্রশ্ন উঠছে যে যদি ওনাদের জায়গায় খেলতো মোস্তাফিজ, তাহলে কি এই সিচুয়েশন তৈরি হতো? যেহেতু পশ্চিমবঙ্গের ইলেকশন এবং পশ্চিমবঙ্গের দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, তো এটার কি কোনো যোগসূত্রতা আছে কিনা? দ্বিতীয় জিনিস হচ্ছে যে আম্বানি গ্রুপ কিন্তু ইউনাইটেড আরব এমিরেটসে যে রিসেন্টলি যে লিগ হয়ে গেল, সেখানে ইউনাইটেড আরব এমিরেটসের একটা দলকে আম্বানিরা ওখানে কিনেছে, এবং সেখানে কিন্তু সাকিব আল হাসান খেলছেন। তো ওগুলো কিছুই প্রবলেম হচ্ছে না। এমনকি জয়শঙ্কর বাংলাদেশে আসলো, সেটাও কোনো প্রবলেম হচ্ছে না। আহ, জয়শঙ্কর, জয়শঙ্কর না, আদানির যে পোর্ট, সেই পোর্টে ভারতের ব্যবসায়ী আদানি, যার সাথে বিজেপি এবং মোদির ঘনিষ্ঠ সম্পর্ক, তার পোর্টে কিন্তু পাকিস্তানি জাহাজ ভিড়ছে। এবং আদানির বিদ্যুৎ কিন্তু বাংলাদেশে আসছে বিহার থেকে নিয়ে। তো এগুলো নিয়ে কোনো প্রশ্ন উঠছে না। তো কিন্তু এগুলো মিডিয়ায়, ভারতের মিডিয়ায় প্রশ্ন উঠছে, বাংলাদেশে এত দূর যায় না, বাংলাদেশ এগুলো নিয়ে কথা বলে না। কিন্তু ভারতীয় মিডিয়া কথা বলছে। তারা এই প্রথম দেখলাম যে সমস্ত ভারতীয় মিডিয়া, বা ম্যাক্সিমাম ভারতীয় মিডিয়া এবং তাদের লোকজন, তারা বলছে যে এটা ঠিক করেনি, ভারতীয় গভর্নমেন্ট ঠিক করেনি। এবং আহ, বাংলাদেশ যা করেছে, সেটা ভারত হলেও, এই অবস্থা হলে ভারতও তাই করতো, সিমিলার জিনিস করতো। যে বাংলাদেশ বলেছে যে সিকিউরিটি যদি একজনকে দিতে না পারে, ভারতীয় সরকার একটা প্লেয়ারকে যদি সিকিউরিটি দিতে না পারে, এবং সেই কারণে যদি তাকে বাদ দেওয়া হয়, তাহলে
টি-20 বিশ্বকাপ যে ফেব্রুয়ারিতে হবে, সেই বিশ্বকাপে বাংলাদেশ পুরো টিম এবং বাংলাদেশের স্টাফ, মানে টিমের স্টাফ, অ্যাজ ওয়েল অ্যাজ মিডিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ যারা সাপোর্টার খেলা দেখতে যায়, তাদের সিকিউরিটিটা কিভাবে দিবে? এটা তো একজনকেই দিতে পারছে না, তারা অপারগতা জানিয়েছে। তাহলে এখন কিভাবে সিকিউরিটি দিবে? এখন ভারতীয় লোকজন বলার চেষ্টা করছে যে না না, আমরা সিকিউরিটি দিব। তাহলে তুমি একজনেরটা দিতে পারলে না কেন? সেটার কোশ্চেনের আনসারটা কি? তাহলে পুরা বাংলাদেশের একজন প্লেয়ার হওয়াতে তাকে তুমি সিকিউরিটি দিতে পারছো না বাংলাদেশি কারণে। তাহলে ভারতে বাংলাদেশি পুরো টিম অ্যাজ ওয়েল অ্যাজ পুরো দেশের লোকজন যারা সাপোর্টার দেখতে যাবে, তাদের সিকিউরিটি কিভাবে হবে? অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ভারত ভিসারও কার্যক্রম কিন্তু অনেকাংশেই বন্ধ আছে। বাংলাদেশ তো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, এবং ভারতের মনে হয় ঢাকা বাদে অন্যান্য, ঢাকা চিটাগাং বাদে আরো দুইটা যে ভিসা কেন্দ্র আছে, ওই দুটো কেন্দ্র এখনো চালু আছে। বাট এই যে মানুষ যাবে খেলা দেখতে, কিভাবে যাবে? তাহলে কি বাংলাদেশ খেলবে আর দর্শকহীন খেলবে? এরকম অনেক প্রশ্ন চলে আসে। সিকিউরিটি যখন আসে তখন অনেক প্রশ্ন চলে আসে। এই সিকিউরিটির কারণে ভারত পাকিস্তান ম্যাচ দুবাইয়ে হয়। পাকিস্তানে ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল, কিন্তু ভারত সেখানে যেতে চায়নি দেখে এগুলোকে বলে হাইব্রিড। এখন বলা হচ্ছে এগুলো হাইব্রিড, মানে যারা অর্গানাইজ করবে সেই দেশে ক্রিকেট হবে, আর যারা ওখানে খেলতে চাইবে না তারা অন্যান্য দেশে সেটাকে ট্রান্সফার করা হবে। যে কারণে এবার দেখবেন, এবার ক্রিকেটে, টি-20 ক্রিকেটে, তো যেটা বলছিলাম যে টি-20 ক্রিকেটে বাংলাদেশ যাবে না বলে দিয়েছে, এবং সেটা সরকারি পর্যায়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এবং পরে বিসিবি, যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তারা বলেছে, সেটাকে রাজি হয়েছে। প্রথম দিকে শুনেছিলাম যে তারা একটু গড়িমসি করছিল যে এটা ইম্প্যাক্ট কি হতে পারে, এটার অর্থনৈতিক ব্যাপারগুলো কি হতে পারে, এই সমস্ত ব্যাপার, যে ক্রিকেটারদের উপরে কতটা ইম্প্যাক্ট হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আইপিএল এ খুব একটা ইম্প্যাক্ট হওয়ার কথা না, কারণ আইপিএল এ খুব একটা ক্রিকেটার বাংলাদেশ থেকে খেলে না। এবারই তো দেখছেন মোস্তাফিজ ছাড়া তো কেউ আইপিএল এ খেলছে না আমার জানা মতে। দু একজন হয়তো গেলেও যেতে পারে, কিন্তু শুনিনি। এখন তাহলে হয়তো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিত, কিন্তু এটা আবার কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং ইলেকশন, আবার বাংলাদেশ, মানে ভারতের তো, মানে বর্ডার কান্ট্রিগুলোকে শত্রু তৈরি করে তারা ইন্টারনাল পলিটিক্স বা ইন্টারনাল কি বলে, রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করে একটা ভয় দেখিয়ে। কারণ আপনারা জানেন, জাতীয় মনস্তত্ত্বে ভীতিটা খুব বড়ভাবে কাজ করে। এটা বাংলাদেশেও করে। বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা এই ভারত, অ্যান্টি ভারত বা ভারত ভীতি, এটাকে কাজে লাগান তাদের ভোট সংগ্রহ হয়ে বা নির্বাচনী বৈতরণী পার হতে গেলে। তো এটা ভারতও করে। ভারতও এদিকে পাকিস্তান ভীতি, এদিকে বাংলাদেশ, এখন বাংলাদেশ ভীতি করে ফেলেছে। ভোটটা যাতে পাস করে, মানে ইলেকশনে যাতে যেতে, একটা ভয়ের কাণ্ড তৈরি করে, এবং এটাই হয়েছে। যে তবে অনেকে বলছেন যে এটা তো কলকাতার কেউ প্রোটেস্ট করেনি, পশ্চিমবঙ্গের কেউ করেনি, এগুলো তো উত্তর ভারত থেকে হয়েছে জিনিসগুলো, যারা এগুলো প্রোটেস্ট করছে, উগ্রবাদী। তো সেটাও কথা, কলকাতার লোকজন করেনি, পশ্চিমবঙ্গের লোকজন এই ব্যাপারে কোনো কথাবার্তা এর এগেনস্টে বলেনি, বরঞ্চ তাদের মিডিয়া খুব সোচ্চার মোস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে যে কারণগুলো সেগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছে। এবং বাংলাদেশ অলরেডি আইসিসিতে তাদের লেটার পাঠিয়ে দিয়েছে যে ভেন্যু চেঞ্জ করার জন্য, এবং তারা শ্রীলঙ্কার কথা বলেছে। অনেকে বলছেন যে বাংলাদেশ কোনো ইয়ের কথা বলেনি, ভেন্যু চেঞ্জ করার কথা বলেছে। এবং তো আইসিসি এখন কলকাতা বাদ দিয়ে চেন্নাইয়ে নাকি প্রপোজ করবে যে ভেন্যুটা করার, মানে ভারতের বাইরে যাবে না। কিন্তু ব্যাপার হচ্ছে যে ভারত সরকার, সেন্ট্রাল সরকারই তো বলে দিয়েছে যে মোস্তাফিজকে সিকিউরিটি দেওয়া যাবে না। তাই চেন্নাই তো ভারতের বাইরে না, প্রথম কথা। চেন্নাই ভারতের ভেতরে। তো তারা সিকিউরিটি দিবে, এবং তারপরে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়া, মানে এটা তো মানে আরেকটা আহ, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আরেকটা বৈরিতা তৈরি করার একটা চেষ্টা বা চিন্তা ভাবনা। এটাতে রাজি হওয়া মোটেই উচিত হবে না বাংলাদেশের।
তার কারণ আমাদের বা ভারতের সাথে আমাদের যে টাই সেটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, মানে আত্মার যে সম্পর্ক বা মানুষে মানুষের যে সম্পর্ক সেটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। এবং যেটার কিছুটা প্রমাণ আমাদের মোস্তাফিজকে পশ্চিমবঙ্গের দল নিয়েছে, সেটাও একটা কারণ। তো আমাদের খেলা যদি পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড কাপ মানে T20 ওয়ার্ল্ড কাপের 4টা খেলা বাংলাদেশের, তার ভিতরে 3টাই পশ্চিমবঙ্গের ইডেন গার্ডেনে হওয়ার কথা ছিল। তো সেটা যদি সরিয়ে চেন্নাই নিয়ে যাওয়া হয়, এটাতে কোনো কারোই লাভ হবে না, বরঞ্চ আরো ক্ষতি হবে। এবং পশ্চিমবঙ্গের ইলেকশনে তারা আবার বলতে পারবে যে দেখো, বাংলাদেশ তোমাদের এখানে খেলতে চায় নাই, কিন্তু চেন্নাই খেলছে। এটা একটা চাল, এটা একটা রাজনৈতিক চাল, এটা কূটনৈতিক চালে পরিণত করছে, যেখানে ক্রিকেট একটা মানে নির্মল আনন্দের খেলা, বাচ্চাদের খেলা, বাচ্চাদের নর্মস, বাচ্চাদের রুলস রেগুলেশন শেখানোর খেলা, তাদের ডিসিপ্লিন হওয়ার খেলা, এগুলো সব জেনে বাচ্চারা নিজেদের জীবন তৈরি করবে। সেখানে এই ক্রিকেটকে রাজনীতি রাজনৈতিকভাবে ব্যবহার আহ, করাটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। এবং যেটা বাংলাদেশ ভারত সম্পর্কটা যেখানে নাকি একটা জায়গায় যাওয়ার মুহূর্ত তৈরি হয়েছিল জয়শঙ্করের ভিজিটের ফলে, সেটা একদম মানে ইউটার্ন নিয়ে নিল। এবং সেটা ইউটার্ন নিয়ে নিল সরকারি পর্যায়ে না, সেটা জনগণের পর্যায়ে। জনগণ অপমানিত হলো, কারণ একজন আইকনিক ক্রিকেটার লাইক মুস্তাফিজ, যে তার একমাত্র সম্বল হচ্ছে তার স্কিল এবং তার দক্ষতা এবং তার ভ্যালু ক্রিয়েশন, যার কারণে সে ভ্যালু পেয়েছে। এখন তামিম ইকবালের মতো লোকজন যারা অর্থনীতি নিয়ে চিন্তাশীল, যে ক্রিকেটারদের অর্থনীতি কি হবে, ক্রিকেটারদের ব্যাপার হচ্ছে যে তোমরা ভ্যালুটা ক্রিয়েট করো, তারপরে কি বলে মুস্তাফিজের মতো হও, তারপরে এগুলো নিয়ে চিন্তা করো। মুস্তাফিজের মতো হতে না পেরে তুমি যতই টাকা পয়সার কি হবে ভাবো, তোমার যদি ভ্যালু না থাকে, নোবডি ইজ গোয়িং টু ইউনো নোবডি ইজ গোয়িং টু আস্ক ইউ ফর প্লেয়িং IPL অর এনি আদার প্লেসেস। তো ওইটা না তৈরি করে অন্য একটা ইস্যু তৈরি করা, এবং তারপরে এটা নিয়ে ইয়ে তো বলেছেই, যে তামিম ইকবাল যেটা বলেছে যে আমাদের একটু ভেবেচিন্তে কাজ করা উচিত। যে তামিম ইকবালের যে এই কথাগুলো, যে বাংলাদেশকে ভেবেচিন্তে নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, হুট করে কোনো ডিসিশনে যাওয়া উচিত না, এতে টাকা পয়সার ক্ষতি হতে পারে। এবং উনি যেটা বলেছেন যে 90 to 95% শেয়ার ICC বাংলাদেশকে দেয় বাংলাদেশের খরচের। এটা আবার পরে আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা খণ্ডিয়েছে এবং বলেছে যে না, 50 to 55% সামথিং লাইক দিস, এরকম একটা পার্সেন্টেজ বাংলাদেশ পায়। বাকিটা বিভিন্নভাবে আসে, স্পন্সর এবং অন্যান্য অন্যান্য ব্রডকাস্টিং রাইট, এগুলো। তো এখন বাংলাদেশ যে ডিসিশন নিয়েছে যে অ্যাজ ওয়েল অ্যাজ তারা ভারতে তো যাবে না সিকিউরিটির কারণে, এবং এটা সবাই মেনেছে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে। এই তামিম ইকবাল বা কয়েকজন আছে বাংলাদেশে যারা হয়তো না বুঝে বা বুঝে, যেভাবেই হোক, তারা অর্থনৈতিক স্বার্থের চিন্তা করে দেশের মর্যাদাকে জলাঞ্জলি দেওয়ার কথা বলছেন। তো হয়তো বলছেন না, কিন্তু ভেবে দেখতে বলছেন। এখন বাংলাদেশ সরকার প্রথম থেকেই স্ট্যান্ড নিয়ে নিয়েছে যে না, এটা যাবে না, সিকিউরিটির কারণে শ্রীলঙ্কায় খেলা শিফট করতে হবে। এবং এটা ICC খুব কঠিন কিছু না। অনেকে বোঝাতে চাচ্ছেন অনেক কঠিন হবে, অনেক কিছু করতে হবে, আসলে না। এরকম অনেক হয়েছে, এরকম অনেক হয়েছে, এবং এটা এই এই সিস্টেমটা ভারতের কারণেই ICC করতে বাধ্য হয়েছে। যে অন্য দেশে, ভারত এই দেশে খেলবে না তো ওই দেশে যাবে না, তো এখানে করবে না, মানে ওদের যা খুশি তাই করবে, হোয়াট এভার দে উইল ডু, দে উইল ডু। এবং রিসেন্টলি আমরা যে জানতে পেরেছি মানে কিছু ইয়ে হচ্ছে, নিউজ হচ্ছে বিভিন্ন চ্যানেলে, এমনকি ভারতীয় চ্যানেলেরই বেশি, যে তারা বলছে যে ঠিক আছে, মোস্তাফিজকে তাহলে এখন আবার নিয়ে নাও। তো মানে ঘটনাটা হলো যে আমি ইচ্ছা করলেই কাউকে বাদ দিয়ে দিতে পারি, এটা সিকিউরিটিও ফ্যাক্টর না। আমি ইচ্ছা না করলে আবার
কাউকে বাদ দিব না, মানে খেয়াল খুশি, মানে এক এক সময় এক এক যুক্তি। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে মানে ক্রিকেট কে ধ্বংস করা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশ টি-20-তে আসছে না, এটা তো কোনো ক্রিকেট সুলভ মনোভাব হলো না, এটা কোনো ভালো কিছু হলো না, এই সমস্ত কথাবার্তা। কিন্তু কেন আসছে না ওইটা অফ করে দিচ্ছে, ওই কথা নিয়ে আর আলাপ করছে না। যে মোস্তাফিজ, ওইটা খুব একটা ব্যাপার না, ওইটা মামুলি ব্যাপার, ওইটা একজনের ব্যাপার, ওইটার সাথে ওয়ার্ল্ড কাপের কোনো সম্পর্ক হতে পারে না, ওইটা খুব ছোটখাটো একটা ঘটনা, ওয়ার্ল্ড কাপটা অনেক বড় ঘটনা। এদিকে বাংলাদেশ গভর্নমেন্ট আর একটা চমৎকার কাজ করেছে। চমৎকার কি সেটা সবাই বিবেচনা করবে, কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসটা একদম রুটে হাত দিয়েছে। সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে যে আইপিএল এর কোনো খেলা বাংলাদেশে সম্প্রচারিত হবে না। যার ফলে যেটা দাঁড়াবে, বাংলাদেশে কিন্তু অলমোস্ট 18 কোটি জনসংখ্যা আছে, এবং ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই ক্রিকেট দেখে। যার ফলে একটা বড় অঙ্ক বা একটা বড় আহ, সংখ্যার স্পন্সর এই আইপিএল এর যারা ব্রডকাস্টার তারা মিস। আরেকটা জিনিস হচ্ছে যে যার ফলে ভারত বা স্পন্সররা একটু চিন্তা ভাবনা করবে যে এটা কিভাবে ঠিক করা যায়। তো অন্য কিছু হলে এক কথা ছিল, কিন্তু ওদের, কারণ ব্রডকাস্ট থেকে একটা বড় অংশ আয় হয় আইসিসি এবং বিসিসি এবং সমস্ত ক্রিকেট বোর্ডের, এটা বাংলাদেশ জানে। সো বাংলাদেশ এই জায়গাটা চাবি আটকে দিয়েছে। এখন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। ভারতীয়রা, আমার সবকিছু শুনে জেনে যেটা বোঝা যাচ্ছে, কূটনৈতিকভাবে হোক, ক্রিকেটের ব্যাপারে হোক, ভারতীয়রা এখন কোন ঠাসায় আছে। আমরা যেটা দেখেছি যে ভারতের বিসিসিআই এবং আইসিসি তো প্রেসিডেন্ট বটেই, জয় শাহ, উনি আবার অমিত শাহ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে। তো বিজেপির এখানে ইনফ্লুয়েন্স আছে, বিজেপির কট্টরপন্থীরা মোস্তাফিজকে বাদ দিতে বলেছে, ফলে অমিত শাহর ছেলে জয় শাহ সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। তো এই জয় শাহ, উনি আইসিসি সভাপতি। তো ভারতীয় অনেক সাংবাদিক, অনেক খেলোয়াড় তারা বলছে জয় শাহই তো সব, সেই তো আইসিসি এবং বিসিসিআই সবকিছুই তো তার হাতে। তো জয় শাহ তো কখনোই খেলা, বাংলাদেশের খেলা অন্য জায়গায় নিবে না, শ্রীলঙ্কায় নিতে দিবে না। দরকার হলে বাংলাদেশকে আউট করে দিবে ওয়ার্ল্ড কাপ থেকে, এবং বাংলাদেশের পয়েন্ট কাটা যাবে, এবং অনেক কিছু করবে বাংলাদেশকে। এবং ওই ভয়েই তামিম ইকবাল এই সমস্ত কথাবার্তা বলছে। কিন্তু আহ, তামিম ইকবালের এই সমস্ত কথাবার্তার জাস্টিফিকেশন আমার কাছে নাই। তার কারণ হচ্ছে, ক্রিকেটার যদি ভ্যালু তৈরি না করে তাহলে মানে এই কারণে যে ক্রিকেটারদের নিবে না তা তো না। ক্রিকেটারদের ভ্যালু নাই দেখেই নিবে না, সামথিং লাইক দিস। ভ্যালু থাকলে অন্যান্য লিগেও খেলতে পারবে। আমাদের ফুটবলের অনেক প্লেয়ারই বিভিন্ন দেশে খেলে, তাদের ভ্যালু আছে দেখেই খেলে, না হলে খেলতো না। আমাদের মানে আমাদের বাংলাদেশের কি বলে টাই আছে, এরকম ফ্যামিলি টাই আছে যাতে, তাদের কথা বলছি। তো ক্রিকেটে এমনকি আরেকটা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ক্রিকেটের সাথে আহ, বিভিন্ন এই ওয়ার্ল্ড কাপেই আমেরিকা জয়েন করছে, এই ওয়ার্ল্ড কাপে ইউএই হয়তো জয়েন করছে, আম, আরো কয়েকটা দেশ জয়েন করছে, ধরেন ইটালি জয়েন করছে। এবং এই সমস্ত বিভিন্ন দেশে, 4টা বা 5টা দেশে আম, অনেক পাকিস্তানি প্লেয়ার আছে, এবং যাদের ভারতে খেলতে ভিসা জটিলতাও তৈরি হয়েছে। সো তারা হয়তো খেলতে পারবে না ভারতে। তখন কি হবে? তো এই নিয়ে আইসিসি একটা ভালো ঝামেলায় আছে। এবং আইসিসির যেটা একটা গোল ছিল যে মানে ডেভেলপ করা, বা যেটাকে বলে এক্সপ্যান্ড করা, মাত্র 10টা টিম খেলে টেস্ট ক্রিকেট, এটা স্প্যান্ড করা, আরো বেশি দেশকে ইনভলভ করা, তাতে আইসিসির অর্থনৈতিক সুবিধা হবে, অনেক কিছুই হবে।
আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া আইসিসি থেকে, সেটা কিন্তু এত সহজ না, কারণ বাংলাদেশ পার্মানেন্ট মেম্বার আইসিসিতে। সেই পার্মানেন্ট মেম্বারকে বাদ দেওয়া এত সহজ কাজ না। বাংলাদেশ কিছু পয়েন্ট খোয়াতে পারে, কিন্তু তারপরে বাংলাদেশের যেই যুক্তি, যে লজিক, সেটা সবার কাছেই গ্রহণযোগ্য। একমাত্র কিছু অর্বাচীন, ভারতীয় অর্বাচীন কিছু লোকজন থাকতে পারে যাদের কাছে গ্রহণযোগ্য না, তাদের কাছে কিছুই গ্রহণযোগ্য না। হ্যাঁ, রিসেন্টলি ভারতে একজন বলিউড তারকা সাম রাজ, উনি বলছিলেন যে ভারতের বিজেপি গভর্নমেন্ট মুসলিমদেরকে গণহত্যা করবে এবং এদেরকে কিছু বলে লাভ নাই। এরা কিছু কথাবার্তা, লজিক টজিক এগুলোর ধারে কাছে যায় না, এরা এটা করবে, এটা ওদের প্ল্যান, মুসলিম নিঃশেষ করে দিবে ভারত। তো এই সমস্ত কথাবার্তাও চলছে। তো ওই যারা এগুলো করছে তাদের আসলে ওই যেটাকে বলে যে ইফ ইউ ইলেক্ট এ ক্লাউন ইউ উইল সি আ সার্কাস, সামথিং লাইক দিস। মানে রাজনীতিতে ক্লাউন যদি আপনি আহ, তৈরি করেন বা ওদেরকে যদি নির্বাচিত করেন, তাহলে রাজনীতির বদলে সার্কাসই দেখবে। এটা একটা সার্কাস হয়ে গেছে, একটা হাস্যকর, একটা ইম্যাচিউর এবং ধর্মবিদ্বেষী একটা দেশ হিসাবে পরিচিতি লাভ করছে, এবং এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেটও, যেখানে এই জিনিসগুলো আসার কোনো মানেই হয় না বা সম্ভব না। এমনকি অস্ট্রেলিয়ান কিছু ক্রিকেটারও মোস্তাফিজের পক্ষে কথা বলেছেন, এবং তারা আহ, বলেছেন যে ভারতে সিকিউরিটির কারণে, অফকোর্স রাইট আছে যে কোনো দেশে, যদি তারা সিকিউরিটির কারণে যেতে না চায়, সেটাকে চেঞ্জ করা, ভেন্যু চেঞ্জ করা। মিশেল স্টার্ক তো বলেছে যে উম, আমরা খেলতে যাব না, বাংলাদেশ যদি না যেতে পারে আমরাও খেলতে যাব না। এই ধরনের কথাবার্তা চলছে বিভিন্নভাবে ইন্টারন্যাশনালি। তো শুধু বাংলাদেশ যে বাংলাদেশের ব্যাপার সেটা কিন্তু হচ্ছে না, এটা যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ, আইসিসির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে আইসিসির মেম্বার কান্ট্রিগুলোও কিন্তু কথা বলছে এই ব্যাপারে। তো এখন আমাদের দেশে যারা ভয় পাচ্ছে যে কি হয়ে যাবে, এদেরকে আমি বলতে চাই যে একটু ধৈর্য ধরেন। বাংলাদেশ যে স্ট্যান্ড নিয়েছে, সেই স্ট্যান্ডটা সঠিকই নিয়েছে, সব জায়গায় সেটা বলা হচ্ছে। আম, এবং এই স্ট্যান্ডটা লজিক্যাল এবং এটা রাইটফুল, কারণ সিকিউরিটি ইজ দ্য ফ্যাক্টর। এবং ওরা যেহেতু বলে দিয়েছে, এখন যদি বলে যে তোমার সিকিউরিটি দিতে পারলাম না, এখন বিপদে পড়ে যদি বলে যে না 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 দিব দিব দিব, এগুলো তো মানে বালখেল্যতা, মানে এগুলো তো মানে যা ইচ্ছা তাই আমি বলতে পারি না। একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্কে যা ইচ্ছা তাই বলা যায় না। সরকারি পর্যায়ে কথাবার্তা যা বলবে সেটা অন্য জিনিস, কিন্তু যে অ্যাকশনগুলো নিবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইট হ্যাপেন ইন ক্রিকেট ফর বাংলাদেশ। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে একটা বাংলাদেশি একজনকে সরকারিভাবে, যেহেতু বিসিসিআই এর ডিরেকশন, এটা একটা সরকারি বোর্ড, সরকারিভাবে তার উপরে একটা অ্যাকশন নেওয়া হলো, যেটা ব্যক্তিগত পর্যায়ে পড়ে, যেটা কোনো দেশীয় পর্যায়ে পড়ে না। অনেকেই বলছে যে মোস্তাফিজের কোনো হেড স্পিচ নাই, কোনো রকম কিছু নাই, উনি একদম সম্পূর্ণ একজন ক্রিকেটার, উনি খালি খেলেন আর খেলেন, আর কিছু ওনার নাই। তো এরকম একজন ক্রিকেটারকে কেন এইভাবে অপমানিত করা হলো, এটা আমাদেরও প্রশ্ন। তো আমি এর আগে বলেছি যে কেন করা হতে পারে এগুলো, কারণ অনেকগুলো ঘটনা আছে ভারতের, বিশেষ করে ভারতে যাই হচ্ছে, যেভাবেই যে কোনো জিনিস ধরেন, বাংলাদেশ আহ, পাকিস্তান থেকে 17 J-17 কিনবে, ফাইটার জেট, যেটা চায়না পাকিস্তান জয়েন্ট ভেঞ্চারে করে। ভারত বলছে এটা তাদের সিকিউরিটি কনসার্ন। বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন ইজ নট এ কনসার্ন, ভারতের সিকিউরিটি কনসার্ন ইজ দ্য মেইন কনসার্ন। বাংলাদেশ কিছুই করতে পারবে না, কোনো কিছু কিনতে পারবে না, বিকজ ভারতের সিকিউরিটি কনসার্ন। মানে ঘটনা হচ্ছে, ভারতে কিছু হলেই, যে কোনো দেশে কিছু হলেই, বিশেষ করে পাকিস্তান বাংলাদেশের ক্ষেত্রে, ভারত বলে যে এটা আমাদের উপরে আক্রমণ করার জন্য তৈরি করা হচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? বাংলাদেশের কি সেই ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে ভারতের সাথে যুদ্ধে জড়ানো বা তাকে আক্রমণ করা? এগুলো তো অবিশ্বাসযোগ্য। কিন্তু এটাই বিশ্বাসে পরিণত করছে। ভারতের হিন্দু সংখ্যা 85% জনসংখ্যার,
মুসলিম হবে বড় জোর 15%, মানে 15 তো না, আরো কম, 10% বা 11% এরকম অ্যাপ্রক্সিমেট। তো এই 10% লোক কিভাবে 85%কে ধ্বংস করে দিবে? এই যে বিজেপির যেই বয়ান যে এদেরকে ধ্বংস করে দিবে এই মুসলিমরা, এবং সাথে সাথে বাংলাদেশি মুসলিমরা, এর আগে তো শুরু করলো যে বাংলা বলা মানেই বাংলাদেশি ভাষা, এখানে পশ্চিমবঙ্গের কোনো বাংলা বলে কিছু নাই, এরকম একটা ব্যাপার। তো এই জাতীয় ফালতু ভ্রান্ত ধারণা তৈরি করে কিছুদিন চলা যায়, কিন্তু আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের মানুষ তো আমাদের মতোই, সংস্কৃতি, আবহাওয়া, সবকিছু মিলিয়ে স্ট্রাগল, সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ যেটা ছিল আগে, এখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত কিছুই মিল আছে, মনস্তাত্ত্বিক মিল আছে, তাদের লোকজনের আন্ডারস্ট্যান্ডিং এ মিল আছে, এবং তারা যে সমস্ত কথা বলছে, তাদের যে যেটাকে বলে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার ব্যাপারটা, এই জিনিসগুলো আমার বিশ্বাস বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও বিরাজ করে। সো বিজেপি যতই চেষ্টা করুক ধর্ম নিয়ে বিভ্রান্ত তৈরি করার, যে জিনিসটা আসলে ব্রিটিশদের কাছ থেকে পেয়েছে তারা, যে ধর্মীয় ভাবে বিভাজন করে দাও, হিন্দু মুসলিম বিভাজন করে দেশ শাসন করতে থাকো, বিজেপি ওই ধারাটাই ফলো করে চলেছে এবং ওই ধারাতেই তারা অগ্রসর হচ্ছে। তো ওই ধারাতে তারা সাকসেসফুলও হচ্ছে এবং হয়েছে। বিভিন্ন ইলেকশনে, বিহারের ইলেকশনে আমরা ভেবেছিলাম যে এবার হয়তো বিজেপি ধরাশায়ী হবে, কিন্তু না, উল্টাটা হলো। আম, এখন দেখা যাক, আরো অনেক জায়গায় ইলেকশন হচ্ছে, বিজেপির হবে, সেগুলোতে কি হয়। ওদের যেটা শশী থারুর লাস্টে একটা কথা বললেন, সেটা খুব পজিটিভ। উনি বলেছেন যে পাকিস্তান আর বাংলাদেশ তো এক না, পাকিস্তান টেরোরিস্ট সাপ্লাই করে, বাংলাদেশ তো সেটা করে না। সো উনি পজিটিভ কথা বলেছেন যে এটা ঠিক হয় নাই, এটা ক্রিকেট, এবং ক্রিকেট হচ্ছে একটা কূটনৈতিক একটা কি বলবো, একটা টুলস, খেলাধুলা, কালচার, যখন হার্ড লাইনে চলে যায় সবাই, তখন যেটা হয় যে ক্রিকেট কূটনৈতিক মাধ্যমে অনেক কিছু মীমাংসা করা যায়। পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ, অনেক কিছু এরকম মীমাংসা হয়েছে ক্রিকেটের মাধ্যমে। তো এই যে একটা চমৎকার সভ্য একটা ব্যবস্থাপনা, সেটাকে ধ্বংস করছে কারা? যারা এই ক্রিকেট নিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, এই ক্রিকেটে বেটিং সিস্টেম চালু করে দিয়েছে। এবং আমরা শুনেছি যে যে বেটিং বাংলাদেশেও হয়, বাংলাদেশেও আইপিএল নিয়ে বেটিং হয়, এবং সেগুলো প্রবাবলি ভারতীয় মাধ্যমগুলোই কন্ট্রোল করে, বাংলাদেশি এজেন্সির মাধ্যমে। তো এই জিনিসগুলো তো চলছে, এবং এর ফলে অনেকে, বাংলাদেশে তো অর্থনৈতিকভাবে তো অতটা জোরালো না, এর ফলে দেখা যায় যে অনেকেই সর্বশান্ত হয়ে যান এই বেটিং এ যেয়ে। এবং এই বেটিং গুলো কিন্তু মানে খেলাটা কিন্তু ইটস নট দ্যাট লাইক, মানে খেলা, ইটস লাইক ইকোনমি। মানে এখানে বলে দেওয়া হয় যে তোমরা এটা হারবে, অথচ বেটিং এ অনেক হাই লেভেলে উঠে যায়, এবং তখন প্লেয়াররাও এখানে জড়িত হয়ে যায় এবং তারা তখন ওইভাবে খেলে। তো এই জিনিসগুলো তো আমরা দেখেছি, আমাদের দেশেও হয়েছে। আমাদের কয়েকজন ক্রিকেটার, আশরাফুল তো অনেক বছর ব্যান্ডই ছিলেন বিকজ অফ দিস বেটিং। এমনকি সাকিব আল হাসানকেও 1 বছর খেলতে দেওয়া হয় নাই বিকজ অফ হিজ কমিউনিকেশন উইথ দ্য ব্যাটার্স। সো দিস হ্যাপেন ইন ক্রিকেট, এবং এগুলো ভারতে অনেক বেশি চলছে। এবং আইপিএল যেহেতু সরকারি না, এটা যেহেতু একটা বেসরকারি কমার্শিয়াল প্ল্যাটফর্ম, এখানে আরো বেশি হচ্ছে, এখানে প্রচুর টাকা পয়সা লেনদেন হচ্ছে, কারণ এখানে বেটিং চলছে, এই সমস্ত ব্যাপার স্যাপার। তো এখন আইসিসি তো একটা স্টেকে পড়ে গেছে। আইসিসি স্টেকটা হচ্ছে যে আইসিসি সার্ভাইভাল ইজ এ স্টেক। ভারতের একটা, মানে কি বলবো, একদম মানে বাডি বাডি ভোটার ছিল বাংলাদেশ। মানে ভারত যদি ডাইনে যেত, বাংলাদেশে ডাইনে যেত, মানে ভারতের একটা ভোট কনফার্ম আছে, অন্যদের ভোট তাদের চাইতে হতো, নিতে হতো। এখন এই ভোটটাও চলে গেলে ভারতকে সম্পূর্ণ একা হয়ে লড়তে হবে বা কাজ করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা শুনতে পাচ্ছি যে জয়শার পরিস্থিতিও ভালো না, হয় তারা জয়শাকে বদলাবে, অথবা ভারতকে বদলিয়ে অন্য কোনো দেশের নিবে।
যদিও এটা খুব একটা মানে আমার কাছে মনে হয় না যে অন্য কোনো দেশে যাবে, কারণ ভারত একটা বড় টাকা দেয়, ভারতের অনেক জনগণ, এবং তাদের কারণে প্রচুর ব্রডকাস্টিং ফি পায়, এবং খেলাধুলার এটা একটা বড় বিষয়, যেটা বাংলাদেশে বন্ধ করেছে আইপিএল এর ব্যাপারে। তো সেটা থেকে বঞ্চিত হবে ভারতীয়রা, অ্যাজ ওয়েল অ্যাজ বেটিং থেকেও বঞ্চিত হবে। মানে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্তটা হবে সেটা হয়তো লিগ্যাল চ্যানেলে আইসিসি কিছু করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে আইসিসি এত বড় ডিসিশন নিবে যে বাংলাদেশকে কোনো স্পন্সর করবে জাস্ট ফর ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে। কারণ এটার প্রেসিডেন্স আছে, এর আগেও এরকম হয়েছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ড হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, এবং সেখানে ওয়াক ওভার হয়েছে। কিন্তু ওয়াক ওভার হলে যেটা হবে, ক্ষতিটা হবে দর্শকদের, তারা খেলাটা দেখতে পারলো না। দর্শক, ইডেন গার্ডেনের দর্শকদের ক্ষতি হবে। এবং ওই যে চেন্নাইয়ে মুভ করার যে কথা শুনছি, ওটাও একটা চাল। ওটা হচ্ছে দুই দেশের ভিতরে বা দুই অঞ্চলের ভিতরে বা দুই বাঙালির ভেতরে একটা ভেদাভেদ তৈরি করা এবং এর মাধ্যমে একটা ইলেকশন ফায়দা নেওয়া। এক্স্যাক্টলি। আবার আমাদের দেশে ইলেকশন ফায়দাতেও যারা ইসলামিক কট্টরপন্থী দল, তারা এটাকে কাজে লাগাবে, কাজে লাগাতে পারে। এবং তবে বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক কট্টরপন্থীর চাপে পড়ে না। বাংলাদেশ গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা হচ্ছে সিকিউরিটি। এটা সবচেয়ে বড় ইস্যু, একটা সিকিউরিটি। আমি আজকে বললাম সিকিউরিটি দিতে পারবো না, কালকে বললাম হ্যাঁ হ্যাঁ দিতে পারবো, এইগুলো তো মুখের কথা না, বা এগুলো ছেলে খেলা না। তুমি দিতে পারবা কি না পারবা, এত বড় একটা ডিসিশন তোমাকে বুঝে নিতে হবে। যেমন আমি শুনছি বিসিসিআই এর নাকি ডিরেক্টররা জানেই না এই ডিসিশন হয়েছে। তার মানে এটা জয় শাহ পার্সোনালি তার হিন্দুত্ববাদের কারণে সে কাজটা করেছে। এবং আমরা জানি তো যে অমিত শাহ বাংলাদেশিদের কিভাবে ট্রিট করে। উনি তো টার্মাইট বলেন, তারপরে বলেন যে ঢুকে যাচ্ছে, মানে এই সমস্ত মিথ্যা বয়ান দিয়ে উনি তার, কি বলবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান। এবং ভারত যেটা করছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাজনীতিতে বা কূটনীতিতে তারা যেটা করছে সেটা হচ্ছে যে লোকাল রাজনীতি কন্ট্রোল করছে ইন্টারন্যাশনাল রাজনীতি। অর্থাৎ লোকাল রাজনীতির মাধ্যমে আন্তর্জাতিক যেই দেশগুলো আছে বা নেইবারিং কান্ট্রি যেগুলো আছে ভারতের, তাদের সাথে সম্পর্ক কি হবে সেটা লোকাল রাজনীতি তৈরি করে দিচ্ছে। মানে যেটা লোকাল রাজনীতির সাথে ভালো হবে সেটা, যার ফলে সবাই শত্রু হয়ে যাচ্ছে। কারণ তারা যদি বলে যে এই দেশ আমাদের সাথে ভালো আছে, ওই দেশ আমাদের সাথে ভালো আছে, তো ভালোই তো আছে, তাহলে আমাদের ভয়ের কি আছে, আমাদের তো ক্ষতি নেই। কিন্তু যদি বলা হয় না এদের সাথে ভালো নেই হয়েছে, যেমন জয়শঙ্কর যখন ফেরত গেলেন বাংলাদেশ থেকে, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে কি অবস্থা বাংলাদেশের সাথে সম্পর্ক, তো উনি বললেন না বাংলাদেশকে নিয়ে আমি বলবো না, আমি সমগ্র এই অঞ্চল নিয়ে বলবো। এবং তখন উনি বললেন দেয়ার আর সাম ব্যাড নেইবার্স। এবং উনি বললেন যে আমাদের সিকিউরিটি আমাদের আমাদের জনগণকে তো রক্ষা করতে হবে। মানে ওনাদের মেসেজটা কি হলো, হলো যে একটা দেশে গেলেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য, কিন্তু ফেরত এসে বললেন যে আমাদের সিকিউরিটি ঠিক করতে হবে, উই নিড টু। আরে এদের সিকিউরিটিতে কোথায় প্রবলেম হচ্ছে? বাংলাদেশ থেকে কবে প্রবলেম হয়েছে এদের সিকিউরিটিতে? ভারতের সিকিউরিটিতে কোনোদিনই কোনো প্রবলেম হয় নাই। তো এরা বলতে পারে হ্যাঁ সেভেন সিস্টার্সকে আমরা কি বলে আশ্রয় দিব, তাদের যারা বিদ্রোহী আছে তাদেরকে আশ্রয় দিব, এই সমস্ত ব্যাপার স্যাপার আসতে পারে। কিন্তু বাংলাদেশ সবসময় বলে এসছে যে আমরা কোনো কাউকে আশ্রয় দিব না ভারতের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটাতে। অথচ ভারত কিন্তু করে চলেছে। ভারত তাদেরকে আশ্রয় দিবে না, কিন্তু তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যারা এখান থেকে পলাতক, যাদের ফাঁসির আদেশ হয়েছে, যারা অনেকে বিচারাধীন আছে। এমনকি মেজর জেনারেল আমাদের আর্মির, এবং সেটা প্রায় এক বছর দেড় বছর পরে এই যখন বিডিএর এবং যখন আরো গুমের এই যে বিচারগুলা শুরু হয়েছিল, তখন মেজর জেনারেলরা ওদের নামে ইয়ে ছিল, কি বলে, অ্যালিগেশন ছিল, তাদেরকে পার করে দিল আমাদের আর্মি। এবং আর্মি কে পার করেছে সে তো বুঝতেই পারছেন। আর এর আগেও
প্রায় 600 জনকে তাদেরকে ওখানে আশ্রয় নিয়েছিল, সবাইকে ছেড়ে দেওয়া হলো এবং সবাই পরে ভারতে পাচার হয়ে গেল। এবং শেখ হাসিনাকে রাখলো এবং ওখান থেকে বক্তৃতা টক্তৃতা বা রাজনীতি, মানে এভরিথিং ইজ গোয়িং অন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা যা করছে। তার মানে কি, ভারত বাংলাদেশের যারা ক্ষতি করতে পারে এরকম এক দলকে বা এক সমষ্টিকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা, বাংলাদেশে খুন খারাপি, বাংলাদেশে যা তা করার, এই যে হাদি কেসটাই দেখেন, হাদি হত্যাকাণ্ড, এই খুন খারাপি করার একটা ব্যবস্থা করে দিল। আমি বলছি না যে ভারত হাদিকে খুন করেছে, বাট যেভাবে আশ্রয় দিয়েছে বাংলাদেশি এই যারা আওয়ামী লীগের তাদেরকে, যারা এখানে টাকা পাচার করেছে, খুন খারাপি করেছে, বিভিন্ন রকম অপতৎপরতায় লিপ্ত ছিল, তাদেরকে যেভাবে আশ্রয় দিচ্ছে এবং তারা যেভাবে আবার কামব্যাক করার হুঁশিয়ারি দিচ্ছে এবং যেভাবে এটা মিডিয়াতে প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের অনেক মিডিয়া এগুলো বলছে। যেমন মোস্তাফিজকে যখন বের করে দেওয়া হলো, বাদ দিয়ে দেওয়া হলো, তখন অনেক আওয়ামী লীগের ফেসবুকে খুব খুশি হয়েছে, লাইক হাদি মৃত্যু, অনেকে খুব খুশি হয়েছে যে ভালো কাজ করেছে, বেটার ওয়ার্ক। মানে এদের কি বাংলাদেশ, মানে আওয়ামী লীগ হলে কি বাংলাদেশের বর্জিত হতে হবে? বাংলাদেশ বর্জিত হতে হবে? বাংলাদেশের সম্মানটা রাখা যাবে না? যেহেতু আওয়ামী লীগ পাওয়ারে নাই, পাওয়ারে থাকলে রাখা যাবে, পাওয়ারে না থাকলে বাংলাদেশের সম্মান নিয়ে তাদের কিছু যায় আসে না। যেমন বিভিন্ন জায়গায় তারা সিন ক্রিয়েট করেছে, ইউএনএ সিন ক্রিয়েট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার টিম যখন গেছিল। এই যে মেয়েটা, ইয়াং মেয়েটা যে পলিটিক্সে করেছে যারা, তাকে নিয়েও উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। তো এগুলো যে দেশের সম্মান হানি হচ্ছে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না, দে ডোন্ট বদার। কারণ তারা তো বাংলাদেশকে বাংলাদেশ দেখে না, তারা ভারতীয় রাষ্ট্র দেখে এবং এখান থেকে যা পারে নিয়ে চলে যায়, এই হচ্ছে তাদের একমাত্র। আর যারা সুশীল সমাজ আছে, তারা একটা প্রোগ্রেসিভ বার্তা নিয়ে তারা এগুলোকে সাপোর্ট করে যাচ্ছে। এটা ঠিক না। তাদেরও বুঝতে হবে যে তাদেরও বাংলাদেশটা সবার, তাদের একার না। আবার এখন যারা বাংলাদেশে আছে তাদেরও বুঝতে হবে যে বাংলাদেশটা সবার। যারা বাংলাদেশের অতি উৎসাহী ইসলামিক পন্থী, যারা ইসলামের 14টা বাজাচ্ছে, ইসলামের কোনো ধান্দারও নাই তাদের, নাই, অথচ মুখে বলে আর মানে কাজ করে উল্টা, আহ, কি করতে হবে না করতে হবে জানে না। আসল প্রবলেমটা, এখন আমি আসি, আসল প্রবলেমটা যেটা হয়েছিল বা হয়েছে, যেটা অনেকদিন ধরেই হচ্ছে, ভারত বারবার বাংলাদেশকে হিন্দু নিধনের রাষ্ট্র বানাচ্ছে, পাকিস্তানকে হিন্দু নিধনের রাষ্ট্র বানাচ্ছে না, পাকিস্তানকে টেরোরিজম সাপ্লাইয়ের রাষ্ট্র বানাচ্ছে, আর বাংলাদেশকে টেরোরিজম রাষ্ট্র বানাচ্ছে না, বাংলাদেশকে টেরোরিজমে যাওয়ার একটা পথ তৈরি হচ্ছে, এগুলো বলছে এক্সট্রিমিজম। কিন্তু বলছে যে বাংলাদেশের হিন্দু নিধন হচ্ছে। এবং আমরা দেখেছি গত একটা স্ট্যাটিস্টিক্স পাওয়া গেছে, গত গত 1 মাসে মোরলেস প্রায় 8 জনের মতো হিন্দু জনগোষ্ঠী থেকে 8 জনের মতো মারা গেছে এবং তাদেরকে মারা হয়েছে। যেমন তাপস দাস, তো তাকে যেভাবে মারা হয়েছে তো মানে চিন্তা করা যায় না। আর এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন মানে হিন্দু মারা গেছে। এখন অনেকে বলছে যে মুসলিমও তো মারা যাচ্ছে বাংলাদেশে, তো হিন্দু মারা গেলে তো একই, এবং বিভিন্ন কারণে মারা যাচ্ছে, যে কারণেই হোক। আমার কথা হচ্ছে যে ইসলামের একটা আইন বা ইসলামের একটা শিক্ষা, সেটা হচ্ছে যে তোমার দেশে যারা মাইনরিটি, তোমার এটা ইমানি দায়িত্ব এই মাইনরিটিকে প্রোটেক্ট করা। তোমার সম্প্রদায়ের কি হলো না হলো সেটা তো আছেই, কিন্তু প্রথম প্রোটেকশনটা পাবে মাইনরিটি। তাদেরকে, এটা ছাড়া, এটা হচ্ছে ইসলামের দায়িত্ব, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এবং যারা এই ইন দ্য নেম অফ ইসলাম যারা মাইনরিটিকে খুন করছেন, তারা একটা জিনিস বুঝতে হবে যে তারা আরেকটা দেশকে বাংলাদেশের প্রতি বৈরিতা তৈরি করছে। যেমন কেউ কেউ নিজে একটা কাজ করে যার ফলাফল বোঝে না, যেটার কারণে পুরা সম্প্রদায়, পুরা গোষ্ঠী বিপদগ্রস্ত হয়ে যায়। এবং এগুলো কিন্তু পার্সোনাল, এক একজন ব্যক্তিগতভাবে করে, কিন্তু এটা বোঝে না যে আমি করলাম মানে হচ্ছে আরেকটা দেশ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই জিনিসগুলো, আরো অনেক পলিটিক্যাল ব্যাপার আছে, কূটনৈতিক ব্যাপার আছে, তবে ক্রিকেট ইজ এ ভেরি গুড ডিপ্লোমেসি। এই জন্য দেখেন আমেরিকা কিন্তু আগে কখনো ফুটবল বা
ওদের কথা অনুযায়ী সকার, এটা খেলতো না। তারা তাদের ফুটবল খেলতো, যেটা হলো মারামারি টাইপের একটা ফুটবল, আর যেটা আসলে হাত দিয়ে খেলা হয়। আর আরেকটা হচ্ছে সকার। তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে আসলো, তারা খেললো, ওয়ার্ল্ড কাপে আসলো। এমনকি ক্রিকেট, ক্রিকেটেও কিন্তু আমেরিকা ওয়ার্ল্ড কাপে খেলছে, গতবারও খেলেছে, এবং গতবারও তো তারা অ্যারেঞ্জই করেছে। ক্রিকেট প্রোগ্রামটা তো অ্যারেঞ্জই করেছে ওয়ার্ল্ড কাপ আমেরিকাতে। এবারও তারা খেলতে আসছে ইন্ডিয়াতে, কিন্তু এদেরও কিন্তু পাকিস্তানি প্লেয়ার আছে। এবং এই পাকিস্তানি প্লেয়ার এরা কতটুকু কি করতে পারবে, ভিসা পাবে কি পাবে না, নাহলে এদের বন্ধ করে দিতে হবে। আহ, তো এখন বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট তারা বলে নাই যে বাংলাদেশের প্লেয়ার আসতে পারবে না ওয়ার্ল্ড কাপে, ভিসা পাবে না, এগুলো বলছে না, উল্টাটা বলছে যে আসো আসো আসো। কিন্তু মোস্তাফিজকে তো ব্যান করেছে, যে সে খেলতে পারবে না, আসতে পারবে না। তাহলে কোন মুখে বাংলাদেশের ক্রিকেটাররা যাবে, এবং তারা কোন মোরালিটির উপর বেস করে ক্রিকেট খেলবে? তাদের ভিতরে কোন ফোর্সটা কাজ করবে যে আমাদেরকে জিততেই হবে? তারা তো অলরেডি ব্রোকেন হয়ে যাবে, এবং তারা তো এখানে ভয়ে থাকবে। ক্রিকেটাররা যখন মাঠে নামবে তারা তো একটা ভীতিগ্রস্ত সিচুয়েশনে থাকবে, সারাক্ষণ চিন্তা করবে যে কোথা থেকে কি না কি হয়ে যায়। তো এইভাবে তো খেলা হয় না। এটা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও বলছে যে এইভাবে তো আসলে খেলা যায় না, এবং এটা বাংলাদেশের 100% রাইট আছে বলার। এখন অনেকে বলতে চায় যে না কি হয়েছে, মানে যার মান নাই, মান সম্মান যাদের নাই, তাদের মান সম্মান বোধ থাকে না। তো আমাদের অনেকে আছে যাদের মান সম্মান বোধটাই নাই, যার ফলে আমাদেরকে যা খুশি তাই করে গেছে ভারত। আমাদের হাসিনা গভর্নমেন্টের সময় মান সম্মান বোধ বলে কিছু ছিল না। বলেছিল যে আমরা হলাম স্বামী স্ত্রী সম্পর্ক। এগুলো কোনো সম্পর্ক হতে পারে না, বা এগুলো কোনো কূটনৈতিক ভাষা না। কূটনৈতিক ভাষা হচ্ছে বন্ধুত্ব সুলভ। কূটনৈতিক ভাষা হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এখন মোস্তাফিজের একজন জনগণ, এটা সরকারি পর্যায়ে বলছি না, আমি বারবার বলছি পিপল টু পিপল, যে পিপল টু পিপল কানেকশনটা আমাদের সাথে পশ্চিমবঙ্গের আছে, এটা ভাঙবে না। এবং পশ্চিমবঙ্গের কেউ মোস্তাফিজকে বাদ দেওয়ার কথা তুলে নেই, এটা অন্য জায়গা থেকে এসছে। এবং কলকাতা নাইট রাইডারকে এখানে কি বলবো ইয়ে করা হয়েছে, যেটাকে বলে স্কেপগোট করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সে। আমার সমস্ত কিছু বিবেচনা করে, এগুলো আমার কথা না, সমস্ত কিছু বাংলাদেশের যেই চ্যানেলগুলো বা যারা কথা বলছে তাদের বেশি অ্যানালাইসিস নাই এই ব্যাপারগুলো নিয়ে। তারা শুধু নিজেদের কথাটা বলে ব্যাস, তারপরে কি হতে পারে, আইসিসি কি করতে পারে না করতে পারে। কিন্তু কলকাতা, সরি, পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন হিন্দি পডকাস্ট চ্যানেল, অনেক বড় বড় সাংবাদিক, তারপরে থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে প্রফেসররা যারা বোঝেন ব্যাপারগুলো নিয়ে, তারা খুবই সোচ্চার। যেমন শশী থারুর খুবই সোচ্চার, এমনকি তাদের যে বিজেপির অঙ্গ সংগঠনের যে জনতা দলের প্রধান ত্যাগী, উনিও তো বলেছেন যে না, এটা মোস্তাফিজকে এটা ঠিক করা হয়নি, দিস ইজ নট। সো যারা ভাবছেন যে বাংলাদেশ ঠিক ডিসিশন নিল না ভুল ডিসিশন নিল, তাদের প্রতি একটা কথাই আমি বলবো, আমার অ্যানালাইসিস, বাংলাদেশ 100% সঠিক ডিসিশন নিয়েছে। আইসিসি এখন বিপদে আছে। বিভিন্ন দলগুলো, বিভিন্ন কান্ট্রিগুলো যারা মেম্বার আইসিসির, বাংলাদেশ একজন, তারা এটা প্রোটেস্ট করছে, তারা প্রোটেস্ট করবে, তারা এখানে চিন্তা ভাবনা করবে। ভারত একা না, ভারতের একটা বড় চাঙ্ক ইকোনমি আছে। সবাই ভাবছে যে তাহলে আইসিসিটা কি ইকোনমি কেন্দ্রিক হয়ে গেল, এখানে কি খেলাধুলার আর কোনো জায়গা থাকলো না? এবং সবচেয়ে মজার ব্যাপার, তামিম ইসলাম ইকবালের কথা বলতে চাই, যে সে কিভাবে বলে এগুলো কথা, যেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বা অন্যান্য ক্রিকেটার, ক্রিস গেইল এবং স্টার্স এবং জেসন, যে হোল্ডার, এদের এদের যে কথাবার্তাগুলো, সেগুলো তো বোঝা যাচ্ছে যে তারা তাদের সেলফ এস্টিম, তারা তাদের রেসপেক্ট মুস্তাফিজের মাধ্যমে দেখছে। যে তারা একটা ক্রিকেটারকে অসম্মান করলো, এবং তারা ক্রিকেটার হয়ে কিভাবে তার বিরুদ্ধে কথা বলবে, যেটা আমাদের দেশে বলছে। তো এগুলো হচ্ছে মানে, কিছু তো থাকেই, কিছু লোকজন থাকেই যাদের কোনো মোরাল ব্যাকগ্রাউন্ড হয়তো থাকে না, তারা খালি অর্থনীতি নিয়ে চলে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অর্থনীতির পিছনে ছুটলে অর্থনীতি আসে না, অর্থনীতি আসে ভ্যালু ক্রিয়েশনের মধ্যে।
যেটার একটা মানে প্রধান ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূল্যবোধ, জাতীয় মূল্যবোধ, এটা তৈরি করার মাধ্যমে। আহ, আপনি যদি বেশি একজনের সাথে বেশি সবকিছু দিয়ে দেন, তাহলে সেটা টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যায়। এবং কূটনীতিতে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে সবকিছু চলে। এখানে কোনো শত্রু নাই, কোনো বন্ধু নাই। আমার শত্রু আমি, আমার বন্ধু আমি। দিস ইজ কূটনীতি। আমার আরেকজনের সাথে কিভাবে আমি কাজ করব সেটা আমার উপর ডিপেন্ড করবে। আজকে সে শত্রু, কালকে সে বন্ধু হয়ে যেতে পারে। যেমন পাকিস্তান এখন খুব এগিয়ে আসছে বাংলাদেশের কাছে সাথে, যারা আগে শত্রু ছিল। ভারত প্রচন্ড বন্ধু, এখন তারা শত্রুতে পরিণত হচ্ছে। এবং এটার কারণ তারা নিজেরাই। এখানে বাংলাদেশের আমি কোনো ভূমিকা বা বাংলাদেশের কোনো দোষ আমি দেখছি না। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াবে, বাংলাদেশ তার কূটনৈতিক বিবেচনা নিজের মতো করে করবে, বাংলাদেশ তার প্রতিরক্ষা ঠিক করবে। এগুলো যদি ভারত ভীতির কারণ মনে করে, সেটা আসলে তারা মনে করে না, তারা সেটা প্রচারণা করে। দিস ইজ দ্য প্রবলেম। এবং সেটা 85% হিন্দু মনে করে যে শেষ করে দিবে সবকিছু। আরে এত বড় একটা কান্ট্রি, এত বড় ফোর্স, তাদের তো মাথায় আসার কথা না। কিন্তু এটা যে রাজনৈতিকভাবে করা হচ্ছে, সেটুকু অ্যাটলিস্ট বুঝুক। আমার আশা আসাম এবং পশ্চিমবঙ্গের লোকজন এটুকু একটু বুঝুক যে আহ, বাংলাদেশ কারো ক্ষতি করবে না। বাংলাদেশ কারো সাথে সাথে পাচ্ছে নাই। বাংলাদেশের সাথে ভারতের 13 বিলিয়নের উপরে, $13 বিলিয়ন উপরে তারা ইনকাম করে বাংলাদেশ থেকে। এই এই অর্থনীতিটা তারা হারাতে চাইবে না। এটা যেটা সালেউদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের উপদেষ্টা। তো এগুলো একটা ক্ষণিকের ব্যাপার, কিন্তু ভারতীয় চ্যানেলগুলো যেটা বলছে যে বরবাদ হো গিয়া, মানে বরবাদ কর দিয়া, বা ভারত একদম বরবাদ করে দিয়েছে সবকিছু, মানে ওই দুধের ভিতরে চুনা ঢেলে দিয়েছে। যেটা জয়শঙ্কর এবং চেষ্টা করছিলেন সেটাতে একদম নষ্ট করে দিয়েছে। কিন্তু আমরা আশা করব যে এই নষ্ট অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্তর কথা চিন্তা না করে অর্থনীতি পজিটিভ ভাবে কিভাবে তৈরি করা যায় সেটা চিন্তা করা দরকার। পাকিস্তান সুপ্রিমিয়ার লিগ অলরেডি মুস্তাফিজকে অফার দিয়েই বসে আছে যে দে উইল পে মোর দ্যান ইন্ডিয়া আইপিএল। এবং আরো অন্যান্য, যেমন এর আগে একবার হয়েছিল এরকম আইসিসির প্রবলেমের কারণে, এমসিসি একটা গ্রুপ তৈরি হয়েছিল, মেলবোর্ন ক্রিকেট ক্লাব। তারা অনেক আগে তারা নিজেদের ভিতরে খেলাধুলা তো এরকমই একটা কথা বলছে, কারণ এসিসি যেটা আছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর কমিটি, যেটা থেকে বুলবুল, আমাদের যে বিসিসি বিসিবি যে এখন প্রেসিডেন্ট বুলবুল, আমিনুল ইসলাম বুলবুল, উনি ওইখান থেকে ওইখানে কাজ করতেন। ওইখানে উনি এশিয়ান ক্রিকেট বোর্ডে ছিলেন। ওইখান থেকে উনি এবার এসেছেন এবং এশিয়ান ক্রিকেট বোর্ডের খেলায়, এশিয়ান কাপের খেলায় কি নাম যেন, ভারত আসতে চায় নাই বাংলাদেশে, মিটিং করতেই আসতে চায়, খেলা তো দূরের কথা। তখন তারা একটা ফার্ম স্ট্যান্ড নিয়েছিল যে ঠিক আছে তাহলে তোমাদেরকে বাদ দেওয়া হবে। তখন বাধ্য হয়ে এসেছিল। তখন বাধ্য হয়ে এসেছিল মানে কি, ওরা মনে অনলাইনে মিটিং অ্যাটেন্ড করেছে, তো সিকিউরিটির কথা বলে। তো সিমিলারলি এশিয়ান কাপে কিন্তু ভারতের থেকে পাকিস্তান ইজ মোর ডমিনেটিং। এবং বাংলাদেশও আছে, শ্রীলঙ্কা আছে, এখন আফগানিস্তান যোগ হচ্ছে। তো মানে ব্যাপার হলো যে এই ছোট ছোট দেশগুলো যদি এক হয়, তাদের ভোট কিন্তু সমান আইসিসিতে। ভারতের ভোট এক, বাংলাদেশের ভোট আধা না, বা পাকিস্তানের ভোট কোয়ার্টার না, সবারই এক। সো সে একা যদি এক ভোট দেয় আর পাঁচটা এশিয়ান কান্ট্রি যদি পাঁচটা ভোট দেয়, তাহলেই তো ভারত উল্টে গেল। প্রবলেমটা হচ্ছে টাকা পয়সা নিয়ে। এখন লেটস সি কোন দিকে যায়। আমার ধারণা যে আইসিসি বাধ্য হবে এই জয়শাহকে, মানে সরিয়ে হোক আর না সরিয়ে হোক, বাধ্য হবে যে এটাকে শ্রীলঙ্কায় মুভ করা। আর শ্রীলঙ্কা অলরেডি, মানে তারা বলে দিয়েছে যে আমরা রেডি আছি। শ্রীলঙ্কার তো লাভ, শ্রীলঙ্কার কোনো ক্ষতি নাই। ভারতের যেটা হবে প্রচন্ড একটা ক্ষতি হবে। তাদের এই যে সব ইনভেস্টমেন্ট গুলো চলে যাবে, তাদের পুরো টিমের এই যে যে অ্যারেঞ্জমেন্ট গুলো ভারতকে করতে হবে, কারণ এটা ভারতের ওয়ার্ল্ড কাপ। শ্রীলঙ্কায় যে করতে হবে,
পুরো ব্রডকাস্টিং চ্যানেলগুলোকে ওইখানে যে মেরামত করে বা ওইখানে নিয়ে যেতে হবে। সো সর্বসাকুল্যে এটা বাংলাদেশের জন্য আমি যেটা বলবো যে একটা ভালো সিদ্ধান্ত। এতে সমস্ত ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট যে কান্ট্রিগুলো আছে তারা সাপোর্ট করছে, এমনকি ভারতের ইন্টারনাল জনগণও সাপোর্ট করছে, কারণ এটাকে মেনে নেওয়ার কোনো মানে হয় না। যারা বাংলাদেশে বলতে চায় যে এটাকে মেনে নিচ্ছি, তারা একটা বোকামির মতো কাজ করছে আর কি। বা এরা এরা কোনো কোয়ার্টারের ইয়েতে কাজ করছে, যেমন অনেক অনেক ফলস নিউজ, ফেক নিউজ তৈরি হয়ে গেছে যে না, ভারত অলরেডি, আইসিসি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে, বাংলাদেশকে বলেছে এই সেই হবে যাবে, এই সমস্ত কথাবার্তা, এগুলো সব ফেক নিউজ। কিন্তু এগুলো প্রচারণা চালানো হচ্ছে, দিস আর দেয়ার। এবং বাংলাদেশ তাদের স্ট্যান্ডে যদি স্ট্রিক্ট করে, এখন বাংলাদেশের এই স্ট্যান্ড থেকে ঘুরে গেলে হবে কি, অন্যান্য দেশ যারা বাংলাদেশকে সাপোর্ট করছে তারা দেখবে যে বাংলাদেশের কোনো মান সম্মান নেই। বাংলাদেশের মানে একটা মানুষের মরে যেতে পারে একটা মানুষ, কিন্তু সে যদি সম্মান নিয়ে মরে যায়, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তারা অনেক শান্তি বোধ করে। তো মৃত্যুর মতো কারণেও যদি সম্মানটা থাকে, সেটা একটা বড় ব্যাপার। আর এগুলো তো অর্থনীতি, এগুলো তো আরো অনেক ছোটখাটো ব্যাপার। তো একটা জাতির সম্মান তো আরো উপরে। একটা জাতির সম্মান মানে একটা হোলিস্টিক সম্মান। এটা পৃথিবীতে উদাহরণ তৈরি করবে, এক্সাম্পল তৈরি করবে, এবং সেটা করছে, সেটা করছে অলরেডি। বাংলাদেশের স্ট্যান্ডে করছে। কারণ ভারতের মতো একটা বিরাট কান্ট্রির বিরুদ্ধে এইভাবে স্ট্যান্ড নেওয়া, বাংলাদেশ প্রথম থেকেই এই 5ই আগস্টের পর থেকে, মানে জুলাই মুভমেন্টের পর থেকে, বাংলাদেশ প্রথম থেকেই যে স্ট্যান্ডে গেছে সেটা হলো বাংলাদেশের স্বনির্ভরতা, ইন্ডিপেন্ডেন্ট, সার্বভৌমত্ব। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস 71-এর পর থেকে বাংলাদেশের ছিল না। অবশ্যই বিএনপি যখন পাওয়ারে এসেছিল তখন কিছুটা ছিল। আমি দেখেছি, অবজার্ভও করেছি যে বিএনপি পাওয়ারে আসলে ভারত বাংলাদেশিদের একটা ভ্যালু দেয়। আমি তাই বলে বলছি না যে আবার আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছি। এর আগে কেউ পাওয়ারে আসে নাই তো, আওয়ামী লীগ বিএনপি ছাড়া। তো ধরুন এখন এনসিপি বা জামাত, এরা তো পাওয়ারে আসে নাই ইন্ডিপেন্ডেন্টলি। জামাত এসেছিল বিএনপির সাথে খালেদা জিয়ার সময়, তারা 2টা মিনিস্ট্রিশিপও পেয়েছিল, কিন্তু তারপরে তারা আবার বিট্রে করলো বিএনপির সাথে। তো যার ফলে পরবর্তীতে বিএনপি আর তাদের সাথে ওইভাবে আধিক্যতা দেখায় নাই, তাদেরকে আর মিনিস্ট্রিশিপ দেয় নাই। এখন ব্যাপার হলো যে জামাত, এনসিপি এক হয়েছে, জোট করেছে, বিএনপি আছে। কিন্তু একটা জিনিস অবশ্যই বুঝতে হবে যে ভারতের সাথে সম্পর্ক আমাদের ব্যক্তিগত বা জাতীয়গতভাবে একটা সুষ্ঠু সম্পর্ক থাকা দরকার, যেটা বাংলাদেশ সবসময় বলছে। কিন্তু ভারত একটা নেগেটিভ অ্যাটিটিউডে বসে আছে, এবং তাদের নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু বাংলাদেশ খারাপ বা ভালো সেটা না। তাদের নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে যে তাদের ভোট জিততে হবে। একটা কিছু নেগেটিভ না বললে তো মানুষ একটা মানে ভয়ের বা একজনকে ঘৃণা করে, মানে ঘৃণার রাজনীতি তৈরি করলে যেটা হয় যে মানুষ ঘৃণা করবে, ঘৃণা করলে সে তার ভোটটা অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে বা তার ভোটটা কনফার্ম হবে। নাহলে কার এগেনস্টে বলবে? যেভাবে অত্যাচারিত হচ্ছে ওখানকার ভারতীয় মুসলিমরা, এবং যেভাবে অত্যাচারিত হচ্ছে তাদের দলিত শ্রেণী বা যারা লো লো মানে নিচু শ্রেণীর লোকজন বা কর্মজীবী লোকজন, সেখানে তো বিস্ফোরণ হওয়ার কথা। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা দেখছি যে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ, পাকিস্তান, চায়না একটা বেল্ট তৈরি করেছে, প্রতিরক্ষা বলয় তৈরি করছে। এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং চাইনিজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, মিটিং হয়েছে, এবং সাথে সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেছেন এবং অনেক ডিসকাশন হয়েছে। ওদিকে আমাদের বিমান বাহিনীর প্রধান পাকিস্তানে J-17 নেওয়ার জন্য গেছেন, এবং এছাড়াও আরো কিছু ট্রেনিং এয়ারক্রাফট এবং কিছু এয়ারক্রাফট বাংলাদেশে যেগুলো মানে বাতিল হয়ে যাচ্ছে, পুরনো এয়ারক্রাফট, সেটাকেও আপগ্রেড করবে। আপগ্রেড করবে মানে মানে নেটওয়ার্ক ফেসিলিটি সহ, মানে যেটা নাকি J-17 বা অন্যান্য 4th জেনারেশনে আছে সেগুলো করার কথা। হয়তো অতটা হবে না, বাট ওই ওই লেভেলের রাডার সিস্টেম এগুলো করবে।
তো এটা করতে সময় লাগবে, বাট স্টিল এই বলয়টা তৈরি হচ্ছে। ওয়ারাজ ইন দ্য মিন টাইম আমেরিকা ইন্ডিয়ার উপরে 500% টেরিফ বসিয়ে দিয়েছে, এবং সেটা কার্যকর হবে। 500% মানে হলো যে ইন্ডিয়া যেভাবে হোক কোনোভাবে ঠিক ছিল এই 50%-এর পরে, এবং তারা বলছিল আমাদের জিরো করে দাও বা আমাদের 15% নামো, ওরা খুব আশাবাদী ছিল। লিন্সে গ্রাহাম, আহ, উনি একদম সিনেটর, উনি বিলটা এনেছেন এবং প্রেসিডেন্ট সেটা সই করে দিয়েছে এবং কংগ্রেসে সেটা পাশ হয়ে যায় 500%, যেটা চায়নার বিরুদ্ধেও করেছে। এবং তো এই সমস্ত সুযোগ সুবিধা আমাদের গ্রহণ করা উচিত। আমাদের আহ, একটা মাথা উঁচু করে স্ট্যান্ড নেওয়া উচিত, কারণ আমরা তো কারো ক্ষতি করতে চাচ্ছি না, কিন্তু কেউ যদি ক্ষতি করে আমরা তো পেতে দিতে পারি না সবকিছু। এবং আমাদের তো অর্থনৈতিক প্রবলেম অতটা নাই, সব টাকা পাচার হয়ে গেছে। তারপরে আমাদের যে প্রবাসী বন্ধুরা আছে, বিজনেস বাড়ছে, বিভিন্নভাবে কাজ কারবার করছে। এই যে ডক্টর খলিলুর রহমান, উনি কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে এলেন, ইউএসটিআর এর রিপ্রেজেন্টেটিভ, যে যারা মেইনলি ট্রেড অ্যান্ড রিলেশন দেখে, টেরিফ এগুলো দেখে, তাদের সাথে কথা বললেন এবং তিনি দুইটা জিনিস তাদেরকে ক্লিয়ারলি বললেন। একটা হচ্ছে যে তোমরা 20% থেকে কমাও, শুল্কটা আরো কমাও, তার কারণে আমরা বাইলেটারাল ট্রেড বাড়াচ্ছি। আমাদের দেখো অলরেডি আমাদের ইয়ে কমছে, কি বলে, ইম্পোর্ট এক্সপোর্টের যে রেশিও, যেটা নেগেটিভ ছিল আমেরিকার জন্য, সেটা গ্র্যাজুয়ালি বাড়ছে, মানে পজিটিভের দিকে যাচ্ছে। আমরা অনেক এগ্রিকালচারাল প্রোডাক্ট নিচ্ছি। এবং আরেকটা জিনিস তিনি বললেন যে যে এই যে একটা বন্ড বন্ড দেওয়া দিয়ে আমেরিকায় আসতে হবে, B1 B2 যে ভিসাগুলো, সে B1 B2 তো হচ্ছে একটা হলো ট্যুরিস্ট আর একটা হলো বিজনেস, দুইটা একসাথে দেওয়া হয়। তো উনি বললেন যে ট্যুরিস্ট বিজনেস ভিসাটা তোমরা বন্ধ করো না, তাহলে আমাদের ব্যবসায়ীদের আসতে সমস্যা হবে, আমাদের আমরা বাইল্যাটারালি বাড়াতে পারবো। তো দেখছেন যে কিভাবে বাংলাদেশ কূটনীতিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে উপরের দিকেই উঠছে, নেগোশিয়েট করছে। কিন্তু আহ, ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা নেগেটিভ হচ্ছে, সব দিক দিয়ে প্রবলেমে পড়ছে। তো এই মুহূর্তে বাংলাদেশের তো একটা অপরচুনিটি টু শো ইট স্ট্যান্ড, টু শো দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর এ প্রাউড নেশন। একটা নেশন যদি প্রাউড ফিল না করে নিজেদের নিয়ে, সারাক্ষণ হীনমন্যতায় ভুগে, তো তো সে স্লেভারিতেই থাকবে। স্লেভারি ইজ ইন আওয়ার মাইন্ড, যেটা নাকি তামিম ইকবালের মাথায় হলো স্লেভারি আছে, যেটা আমাদের আসিফ নজরুল সাহেব বা আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের এত বছর ধরে স্লেভারি থেকে মুক্তি পাওয়ার একটা চেষ্টা দেখছি। তো এর কারণ হচ্ছে যে 71-এর পর থেকেই বাংলাদেশ একটা কারণ এই রিসেন্টলি শুনলাম একটা একজন বলছিলেন, উনি বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানেন, ওনার নাম জওহর সরকার, উনি বাংলাদেশ থেকে গেছেন, উনি রাজ্যসভার এমপিও ছিলেন। উনি একটা কোট করে বলছিলেন যে বাংলাদেশকে মানে ভারতকে, শেখ মুজিবুর রহমান ভারতকে সম্পূর্ণ একটা রাইট দিয়ে গেছেন, চুক্তি করে গেছেন, এগ্রিমেন্ট করে গেছেন যে ভারত যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারবে, তার কোনো অ্যাপ্রুভাল লাগবে না, কোনো পারমিশন লাগবে না। তো দেখেন কি ধরনের একটা অবস্থার ভিতরে আমরা ছিলাম বা এখনো হয়তো আছি। এখানে একটা জরুরি স্ট্যান্ড দরকার এবং একটা ন্যাশনাল স্ট্যান্ড দরকার, যেটা আমাদের খুব দরকার। এবং পৃথিবীতে আমাদেরকে তো আহ, একটা স্ট্যান্ড নিতে হবে, একটা জায়গায় দাঁড়াতে হবে। এই যে বিভিন্ন এই যে বাংলাদেশে যে বন্ডের আওতায় আনলো, এটার একটা ওয়ান অফ দ্য কি মেইন রিজন হচ্ছে যে আমাদের এখান থেকে মানে ঠিকমতো বাংলাদেশ গভর্নমেন্ট ঠিকমতো ডকুমেন্টস দেয় না, শেয়ার করে না, ক্রিমিনাল জিনিসগুলো দেয় না। এগুলো এগুলো অন্যান্য যাদেরকেও বন্ড দেওয়ার ব্যবস্থা হচ্ছে একই এই ক্রাইটেরিয়াতে করেছে। তো এগুলো তো আমাদের ঠিক করতে হবে। আমরা কূটনৈতিক পর্যায়ে যদি নিম্নগামী থাকি, বা কূটনৈতিক পর্যায়ে যদি আমরা আপবিট না থাকি, বা যেটা নাকি ডক্টর খলিলুর রহমান এবং ইউনূস গভর্নমেন্ট যেটা করছেন, ওনারা বোঝেন কূটনৈতিক ব্যাপারটা কি। কূটনৈতিক ব্যাপার এরকম না যে যা তা একটা বলে দিলাম। ওই যে আওয়ামী লীগের সময় বলতো 3 পয়সার মন্ত্রী, কি বলে, নিশা দেশাই বিশ্রালকে, তারপরে বলতো ড্যান মসিনাকে বলতো যে মর্জিনা বিবি, মানে যা তা ধরনের উম, কি বলে কথা তারা বলতো কূটনৈতিক পর্যায়ে। কিন্তু এগুলো তো কোনো কূটনৈতিক কথা না, কূটনৈতিক কথাবার্তা না।
কূটনৈতিক কথাবার্তা হবে সৃষ্টি আহ, চলে, যেটাকে বলে হচ্ছে আহ, আহ, ভদ্র ভাষায় কথা বলা, যেটাকে বলে হচ্ছে আহ, সুশীল কথাবার্তা, যেটা কূটনৈতিক নর্মসের আওতায় পড়বে, এর বাইরে পড়বে না। সো বাংলাদেশের পক্ষে এখন কূটনৈতিকভাবে ইন্টারন্যাশনালি অনেক দেশ বাংলাদেশের সাথে একমত ক্রিকেটের ক্ষেত্রে, এবং যেটার জন্য অনেকে প্রোটেস্টও করছে। কারণ যে জিনিসটা ওরা করেছে ধর্মীয়ভাবে, এটা কেউই মেনে নেবে না। বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মেনে নিবে না, এশিয়ান ওয়ার্ল্ডও মেনে নিবে না, কেউই মেনে নিবে না। এটা একমাত্র ভারতই মেনে নিতে পারে, আর পৃথিবীতে কেউ মেনে নিবে না এই মুস্তাফিজ। এবং আজকে যে বাংলাদেশের স্ট্যান্ড, সেটা নিঃসন্দেহে একটা ভালো স্ট্যান্ড। তো এখন এই পরিস্থিতিতে ফিউচারটা কি, করণীয়টা কি? আমার যেটা মনে হয়, আমার পার্সোনাল যেই আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে আইসিসি কে অবশ্যই ভেন্যু চেঞ্জ করে শ্রীলঙ্কায় নিতে হবে। দে হ্যাভ টু, আদারওয়াইজ দে উইল লুক লাইক যে তারা ভারতের আজ্ঞাবহ। কারণ জয় শাহ, সে তো দুই জায়গায় আছে। তো মানে ভারত আর আইসিসি মানে আরো ড্যামেজ হবে তাদের। অলরেডি অনেকেই বলছে যে আম্পায়ার ফিক্স করা হয়, বেটিং এর জন্য টিম ফিক্স করা হয়, প্লেয়ার ফিক্স করা হয়, সব ফিক্সিং করে সব ফিক্সিং ম্যাচ চলছে। এতে কোনো কম্পিটিটিভ ম্যাচ চলছে না। এতে তো প্লেয়ারদের স্কিলই থাকবে না। এতে প্লেয়াররা, যেমন একজন বলছিল যে আমি এমন একটা প্রেসারে পড়েছি যে আমি যখন ব্যাট করতে গেছি, আমার নামে বেটিং এর অ্যালিগেশন এসছে। আমি যখন ব্যাট করতে গেছি, আমার মাথায় চিন্তা হলো ফার্স্ট বলে আউট হয়ে গেলে তো আমার জীবন শেষ। আউট তো আউট, জীবনই শেষ। তো এইভাবে কি প্লেয়াররা খেলতে পারে? এভাবে কি স্কিল ডেভেলপ হয়? এবং এটা এত জনপ্রিয় একটা খেলা। এত মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শিশু মানে যারা ইয়াং বয়, স্কুল চিলড্রেন, আমরাও তো ছোট ছিলাম, আমরাও তো খেলা দেখতাম। কতভাবে খেলা দেখতাম, আমাদের তো তখন খেলা ছিল না। খেলা ছিল না মানে দেখার কোনো উপায় ছিল না। আমরা সেই ওয়েস্ট ইন্ডিজের খেলা রাত 2টা 3টা পর্যন্ত রেডিওতে শর্ট ওয়েভে শুনতাম, কমেন্ট্রি শুনতাম। সেটাই একটা বড় উন্মাদনার ব্যাপার ছিল। টেস্ট খেলা তাও আবার, তখন তো টি-20 এগুলো ছিল না। 5 দিন 6 দিন ধরে আমরা খেলা শুনতাম রাত জেগে জেগে। এবং সেটাও আহ, একটা কি বলবো, একটা উত্তেজনা পূর্ণ সিচুয়েশন তৈরি করতো। এবং খালি মানে আমরা যে ইয়াং ছিলাম তা না, আমাদের বড়রাও ছিল, তাদের কাছ থেকে আমরা দেখতাম এবং বোঝার চেষ্টা করতাম। অনেক মেয়েরাও এই ক্রিকেট খেলা দেখে। এবং আমাদের মানে আমাদের যারা আগের প্রজন্মের মেয়েরা, মহিলারা, তারাও দেখতো, তারাও শুনতো, তারাও অনেক কমেন্টেটরদের খুব পছন্দ করতো। তো এরকম একটা জায়গায় এটাকে যদি ভারত অর্থনীতি ছাড়া আর কিছুই না রাখে, তাহলে আর খেলার দরকারটা কি? তো এই খেলার তো আসলে দরকার নাই, এবং সামবডি হ্যাজ টু আস্ক কোয়েশ্চেন। এবং বাংলাদেশ একদম চমৎকার সময় পেয়েছে এবং কোয়েশ্চেন তৈরি করে দিয়েছে, এবং এটার পক্ষেই তো সবাই যাবে, এটা বিপক্ষে কেউ যাবে না। এবং এটার বিরুদ্ধে যেই ইয়ে করবে, সেটার ইম্পার্কেশন আরো বড় হবে। তো আমার কথা হচ্ছে যে শ্রীলঙ্কায় মুভ করো, এটাকে স্থিমিত করো। পাকিস্তানের যে ক্রিকেট লিগ হবে সেখানে মোস্তাফিজ যাবে, আরো অনেক প্লেয়াররা যাবে, এবং সেখানে একটা কম্পিটিটিভ করো। এই আইপিএল এর এই ফাজলামি, এই অর্থনৈতিক নোংরামি, এটার কোনো মানে হয় না। এই যে বেটিং বা এগুলো, এখন ওয়ার্ল্ড ওয়াইড বেটিং চলছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এগুলো বাংলাদেশে ইয়ে করা, ইনভলভ করা, বিভিন্ন জিনিস তারা করছে। কারণ বাংলাদেশে একটা বড় মার্কেট আছে। বাংলাদেশ ওই ইন্ডিয়া যেমন 140 ক্রো বলে যে 140 ক্রো মার্কেট, আসলে 140 ক্রো মার্কেট নাই। তাদের বড় জোর, কারণ তাদের 80 ক্রো পিপুলই রেশনের মাধ্যমে চলে। গভর্নমেন্ট খাওয়া দিলে খায়, না দিলে খায় না। এবং এখন যেভাবে ট্রেড বন্ধ হয়ে যাচ্ছে, আইটি ফার্ম, এই যে রিসেন্টলি দেখলাম যে ক্লাইমেট চেঞ্জের যে $2.45 মিলিয়ন একটা ফান্ড ছিল, সেটা আমেরিকা উইথড্র করে নিয়েছে ইন্ডিয়া থেকে। এটা জয়েন্ট ভেঞ্চারে ছিল। তো এরকম অনেক জায়গায় লোকজন, দে আর কমিটিং সুইসাইড টাইপ অফ থিং, যেগুলো শুনছি আর কি ওদের চ্যানেল থেকে, যা বুঝতে পারছি। সেই অবস্থা বাংলাদেশের নাই। বাংলাদেশে হয়তো 18 কোটি লোক আছে, এর ভিতরে হয়তো 50% কে মানে এরকম শোনা যাচ্ছে না যে গভর্নমেন্ট রেশন দিচ্ছে বলে তারা খাচ্ছে। দে আর মেকিং দেয়ার ওন ফুড। বাংলাদেশি জনগণ নিজের খাওয়াই খাচ্ছে। এইটির জন্যই তো ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ইটস এ ডেড ইকোনমি।
ইন্ডিয়া ইজ এ ডেড ইকোনমি। এরা বলে যে আমরা বহুত বড় মার্কেট, কিন্তু ওদের পারচেসিং পাওয়ার নাই। এরা কারা করছে পারচেসিং পাওয়ারটা? কাদের? ওই যে আদানি, আম্বানি এবং এই যে জয় শাহ, এই টাইপের লোকজন। দে আর মেকিং মানি অ্যান্ড দে আর হ্যাভিং সাম, মানে কি বলবো, উগ্রবাদী হিন্দুত্ববাদী লোকজন যারা এটার কিছু ফলাফল ভোগ করছে এবং জনগণকে এক্সপ্লয়েট করছে এবং জনগণের উপর দিয়ে যা খুশি তাই করছে। এবং জনগণ, এদের জনগণ, আমি আশা করব যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে যে ইলেকশন হবে তাতে জনগণ সচেতন হবে, জনগণ বুঝবে যে এইভাবে দুইটা অঞ্চলের একই সংস্কৃতি, একই ভাষা, একই ধরনের লোকজনের ভিতরে বিভেদ সৃষ্টি করা ঠিক হবে না। এবং এখানে ট্রেড অ্যান্ড কমার্সের ইম্পর্টেন্স আছে। তবে আমার মনে হয় যে ভারত এই জায়গাতেই যাবে, বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় শিফট করবে। তার কারণ ভারতের $13 বিলিয়ন একটা আশা, বা $13 বিলিয়ন ট্রেড চলছে এখান থেকে। ভারতের অন্যান্য ট্রেড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। $90 বিলিয়ন ট্রেড ছিল আমেরিকার সাথে, ওটা তো এখন 50%-এ নেমে গেছে। এই যে 500% ট্যারিফের সাথে সাথে, বলার সাথে সাথে ওদের 800 কত কোটি, 8 লাখ কোটি টাকার মতো, আমি ফিগারটা ভুলে গেছি, 8 সামথিং, ওইটা মানে শেয়ার মার্কেট থেকে ওইটা ধস নেমে গেছে অলরেডি। এবং তারা কি করবে তার মাথার তো ঠিক করতে পারছে না। সো একের পর এক ভুল করে যাচ্ছে মোদি গভর্নমেন্ট এবং তার পোষ্য, যেমন জয় শাহ, অমিত শাহর ছেলে, এরা এই ভুলটা করেছে। এবং এটা এমন একটা ভুল করেছে যে কেউই এর পক্ষে নাই এবং থাকবে না, থাকতে পারে না। মনুষ্য যে লজিক তাতে থাকতে পারে না। এবং বাংলাদেশের স্ট্যান্ডের ফলে অনেকে আত্মবিশ্বাস ফিরে পাবে, আরো যে এশিয়ান কান্ট্রিগুলো আছে। এবং আমার তো মনে হয় যে এরকম করতে থাকলে তো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এরা নিজেরা নিজেরা ম্যাচ তৈরি করবে, নিজেরা ব্রডকাস্টার নিবে, নিজেরা সবকিছু করবে। এখানেও তো কম জনগণ নাই, প্রায় সব দেশ মিলিয়ে তো 50-60 কোটি লোক হবে। না হলেও, হ্যাঁ, পাকিস্তান বাংলাদেশ মিলেই তো অলমোস্ট 50 কোটির মতো হয়ে যায়। আর তারপরে তো আরো আছে, অন্যান্য দেশ রয়ে গেছে, এমনকি নেপাল, ভুটানও তো খেলছে। তো এবং এর সাথে অন্যান্য দলও যোগ করতে পারে, যেমন পিএসএল শুরু করেছে পাকিস্তান, সেটাতে তো বিদেশিরা এসে খেলছে, বাংলাদেশিরা গিয়েও খেলবে। তো ভবিষ্যৎ ভারতকে নমনীয় হতে হবে, ভারতকে বুঝতে হবে যে হোয়াট দে আর ডুইং ইজ নট রাইট ফর দেম। তাদের সমস্ত জায়গা থেকে চাপ তৈরি হচ্ছে, সমস্ত জায়গা থেকে তাদের অর্থনৈতিক প্রবলেম তৈরি হচ্ছে। এবং তারা ক্রিকেটের মতো একটা জিনিসকে, একটা চমৎকার একটা খেলাকে, একটা এত লোকের কর্মসংস্থান, এত লোকের আশা এবং একটা কূটনৈতিক বার্তা এবং কূটনৈতিক চ্যানেল খোলা রাখার একটা মাধ্যমকে এভাবে কলুষিত করলে সেটা কারো জন্য, বিশেষ করে ভারতের জন্য, কোনোভাবেই কোনো লাভ হবে না। এবং তারা বুঝতে পারছে, হারে হারে টের পাচ্ছে। এটুকু বলেই শেষ করছি। নিউভিউ দর্শকদের, আপনারা ভালো থাকবেন।